২৮ ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৪ দিনে ইরানে নিহত হয়েছেন ১,০৯৭ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম। এছাড়া আহত হয়েছেন আরও ৫,৪০২ জন। এই আহতদের মধ্যেও ১০০ জন শিশু আছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি হারানা। বিবৃতিতে বলা হয়েছে ২৮ তারিখ থেকে ৩ মার্চ পর্যন্ত ৪ দিনে ইরান জুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত এনেছে এসব বোমা। আজও পশ্চিম ইরানের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচিত করেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরান ইন্টারন্যাশনালের দেয়া তথ্য অনুযায়ী ইসলামী বিপ্লব গার্ড কোরের চাপের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় ছিলেন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি। বাবার মৃত্যুর পর এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান তিনি। এদিকে জন্মভূমি মাশহাদেই সমাহিত করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। সেখানে ইমাম রেজার মাজারে আয়াতুল্লাহ খামেনির বাবাকেও সমাহিত করা হয়েছিল। এখনও ঘোষণা করা হয়নি জানাজার স্থান, তারিখ ও সময়। তবে দাফনের আগে আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে বড় ধরনের জামায়াতের পরিকল্পনা করছে আইআরজিসি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকাল 8:45টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পল কাপুর। বৈঠকগুলোতে রাজনৈতিক বোঝাপড়া, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক ইস্যু, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে 2 দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় আসেন পল কাপুর। আগামীকাল রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন পল কাপুর। সচিবালয়ে আজ ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:14 প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন। সকালে প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আনসার ও ভিডিপির মহাপরিচালক। এরপর বৃক্ষরোপণ সংক্রান্ত সভা ও সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন তিনি। এরপর সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের সভা ও সবশেষ অগ্রগতি পর্যালোচনা বৈঠক এবং দুপুর 1:30টায় নির্বাচনী ইশতেহার, কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভা ও সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। 2024 সালের জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জন আসামি রয়েছেন। তবে শুধু রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাকে আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচির বিষয়ে কি খবর আছে আপনার কাছে? জ্যোতি, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরের মতোই সকাল 9:14 সচিবালয়ে প্রবেশ করেছেন এবং আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি বৈঠক রয়েছে। প্রথমেই সকালে 10টার সময় এসেছেন আনসার ও বিডিপির মহাপরিচালক। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন বিষয়ে, বাহিনী সম্পর্কে বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন। এছাড়া আরও 3টি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকগুলোতে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগে
আবদুল্লাহ ওয়াল মিন্টু প্রবেশ করেছেন এবং যেহেতু বৈঠক এখন শুরু হয়েছে সুতরাং এ বিষয়ে তেমন নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে এখন যে বৈঠকটি চলছে সেটিতে আপনার বৃক্ষরোপণ সংক্রান্ত যে সভা সেই সভাটি হচ্ছে এবং বৃক্ষরোপণের জন্য যে সেল তৈরি করা হয়েছে সেই সেলের যে কার্যক্রম সবশেষ যে অগ্রগতি সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে এবং এর পরবর্তীতে কি করণীয় সে বিষয়ে হয়তো নির্দেশনা দেওয়া হবে এবং পরামর্শ করা হবে যে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়। তারপর সকাল 11:30টায় আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করতে কি কি কর্মসূচি বা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেটির সবশেষ অগ্রগতি এই বিষয় নিয়েও আলোচনা হবে। সেখানেও একটি সেল গঠন করা হয়েছে এবং সেই সেলের সবশেষ কি অগ্রগতি হয়েছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। তারপর সবশেষ যে বৈঠকটি হবে সেটি দুপুর 1:30টায় বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল কৃষক কার্ড চালুর বিষয়ে, সেই কৃষক কার্ড চালুর বিষয়ে কতটুকু অগ্রগতি বা যে তিনি বলেছেন যে খুব দ্রুতই কৃষক কার্ড প্রদান করা হবে ফ্যামিলি কার্ডের মতো, সেই কৃষক কার্ডের অগ্রগতি কতটুকু কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী পরিকল্পনা গ্রহণ করেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং আলোচনার পর হয়তো প্রধানমন্ত্রী আরও কিছু নির্দেশনা দিবেন যাতে করে নির্বাচনী যে ইশতেহার ছিল অঙ্গীকার ছিল সাধারণ জনগণের প্রতি সেই অঙ্গীকারগুলো যাতে দৃশ্যমান হয় এবং দ্রুত যাতে বাস্তবায়ন করা যায় সে বিষয় নিয়ে কথা বলবেন। এই ছিল জ্যোতি আমার কাছে সচিবালয় থেকে তথ্য। তবে বৈঠক শেষ হলে বৈঠকে যারা অংশগ্রহণ করেছেন তারা বের হলে তাদের কাছ থেকে জানলে আরও হয়তো বিস্তারিত আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে জানাতে পারবো। জ্যোতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। সংরক্ষিত নারী আসনের জন্য বরিশাল বিভাগের সংসদীয় 6 আসনে হাফ ডজন নারী নেত্রীর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রত্যেকেই বিশ্বাস করেন দলের দুর্দিনে রাজপথে হামলা মামলা কারাবরণ করায় তারাই নারী আসনে নির্বাচিত হয়ে যাবেন সংসদে। কথা বলবেন নিজ জেলার সমস্যা আর সমাধান নিয়ে। পারভেজ রাসেলের রিপোর্ট। বাংলাদেশের সংসদে মোট 300 আসনের মধ্যে 50টি সংরক্ষিত নারী আসন রয়েছে। এই আসনের প্রার্থী সরাসরি ভোটে নির্বাচিত হন না, বরং নির্বাচিত রাজনৈতিক দলগুলো তাদের আসন অনুপাত অনুযায়ী নারী প্রার্থীর তালিকা সংসদে জমা দেয়। তারপর স্পিকার সেই তালিকা অনুমোদন করেন। সংরক্ষিত নারী আসনের সদস্যরা বিশেষভাবে নারী অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সংক্রান্ত নীতিমালা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এদের কণ্ঠ নারী সমতা ও উন্নয়নের পথে পথ প্রদর্শক হিসেবে কাজ করে। এজন্য দলের দুর্দিনে যারা বঞ্চিত ছিলেন, যেমন বিএনপির নারী নেত্রীরা, তারা সংসদে আসার আগ্রহী। তারা বিশ্বাস করেন নিজেকে যোগ্য প্রমাণ করে তারা নির্বাচিত সদস্যদের পাশে দাঁড়াবেন এবং আগামীর বাংলাদেশকে আরও শক্তিশালী করবেন। ডেডিকেশন, স্যাক্রিফাইস, গত 17 বছর রাজপথের যে আন্দোলন সংগ্রাম এবং এই দলের জন্য যে স্যাক্রিফাইস আমি করেছি, সেদিক থেকে আমি মনে করি দল যদি ত্যাগী নেত্রী হিসাবে এবং ত্যাগী কর্মীকে খুঁজে বের করে, সেক্ষেত্রে বরিশাল বিভাগ এবং পিরোজপুর জেলা থেকে আমি সেটা মনোনয়ন পাবো বলে আমি প্রত্যাশা করি। গত 17 বছর হাসিনা বিরোধী আন্দোলন টোটাল বরিশাল বিভাগে আমি কাজ করেছি। জুলাই আন্দোলনে আমি রাজপথে ছিলাম। সুতরাং মনে করি যে যারা আমরা রাজপথে ছিলাম, যারা আমরা দলের দুঃসময় দলের পাশে ছিলাম, তাদেরকেই দল মূল্যায়ন করবে। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি 9 বার জেল কেটেছি এবং 55টি মামলা নিয়ে আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। নির্যাতিত একজন কর্মী হিসাবে আমি দলের কাছে আমার প্রত্যাশা, আমার ত্যাগের দল আমাকে মূল্যায়ন করবে। এখানে আমাদের উপরে জুলুম, অত্যাচার, তারপরে গ্রেপ্তার, পুলিশের লাঠিচার্জ সব কিছু উপেক্ষা করে আমাকে রাজপথেই থাকতে হয়েছে, আন্দোলন সংগ্রাম। সেই হিসেবে আমি মনে করি দল আমাকে মূল্যায়ন করবে। আমি বিগত দিনে যেভাবে আস্থা রেখে দলের প্রতি আনুগত্য স্বীকার করে আমার দায়িত্বগুলি পালন করেছি, সেভাবেই আমি নারীদের জন্য ওই সংসদে গিয়ে আমি তা সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি কাজ করে যেতে চাই। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ পাওয়া যাচ্ছে আগামী 14 মার্চের ট্রেনের আসনের টিকিট। এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম
টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। এসব টিকিট পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর 2টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট। প্রতি বছর বন্যা ও নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হতে হয় কুড়িগ্রামের শত শত পরিবারকে। নদী ভাঙনে বিপর্যস্ত এসব মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন বিভিন্ন চরাঞ্চলে। এই অবস্থায় দুবেলা দুমুঠো খাবারের অন্বেষণে দিনরাত পরিশ্রম করা এসব মানুষের জীবনে বাহারি আয়োজনের সেহরি কিংবা ইফতার যেন বিলাসিতা। প্রতিদিনের ইফতার হয় পান্তা ভাত, চাল ভাজা, মুড়ি, সিদ্ধ আলু কিংবা শুধু পানি দিয়ে। নাগেশ্বরী থেকে লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্টে জানাচ্ছেন তামান্না সাদিকা। উত্তরের জেলা কুড়িগ্রাম এর নাগেশ্বরী উপজেলার দুধকুমার, ব্রহ্মপুত্র, সংকোষ ও গঙ্গাধর নদীর অববাহিকায় জেগে ওঠা অসংখ্য চর। বছর ঘুরলেই বন্যা আর নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয় শত শত পরিবার। এক চর থেকে আর এক চরে আশ্রয়ে এ যেন বসতি ভাঙা গড়ার এক অন্তহীন গল্প। রমজান এলে শহরে ইফতারের বাহারি আয়োজন দেখা গেলেও এই চরে তার ভিন্ন চিত্র। দুবেলা খাবার জোগাড়ে যেখানে কষ্টসাধ্য, সেখানে সেহরি ইফতার হয়ে ওঠে কেবল দায়সারা আয়োজন। কাম তো নাই, আমার কামাই কাজ চলে না, এখন মুড়ি আর পানি এগুলো দিয়ে ইফতার করি। পাতান্দি শাক অথবা আলুর ডাল, আলু বা যে ডাল রেশনের ডাল পাই তাই খাই। ছোলা, বুট, ফলমূল কিংবা বুন্দিয়া এসব এখানে বিলাসিতা। অনেক সময় শুধু পানি দিয়েই ইফতার সারেন কেউ কেউ। তবুও ধর্মীয় অনুভূতি আর অদম্য ইচ্ছা শক্তিতে রোজা রাখেন তারা। আমরা বুট বুন্দিয়ে মুড়ি খাবার পাবার নয়, কিনিয়ে নিয়ে আমার টাহা নেই, পয়সা নেই, কি দিয়ে নি খামো, আমরা খাবার পাবার নয়। আমরা ওই যে ভাত আনি পানি দিয়ে থুসি ও তাহে দিয়ে ইফতারি করবো। নদী ভাঙছে আমার বাড়ি 4 বের, ভালো মন্দ খাইতে পারি না, বাড়িতে অবস্থা কিছু নাই, জমা জমিন সব নদীর মধ্যে, কিভাবে ভালোভাবে খাই। এই জন্যই আমরা ইফতারি চাল ভাজি করে খাই। নদী ভাঙন রোধ, টেকসই বাঁধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে বদলাতে পারে চরবাসীর জীবন। সমন্বিত উদ্যোগই পারে নদীর বুকে ভাসমান এই জনপদের স্বস্তির ইফতার ফিরিয়ে আনতে। আমরা চর অঞ্চলের জন্য ইনশাআল্লাহ তাদের যেমন নদী ভাঙন রোধ করা সেটা ব্যাপারেই করব। নদীর নাব্যতা তৈরির জন্য সেখানে আমরা ভূমিকা পালন করব এবং যাতায়াত ব্যবস্থাটা কিভাবে আরো সুন্দর করা যায় এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। তামান্না সাদিকা, মাই টিভি। সারা দেশে শুরু হয়ে গেছে ঈদ ও পহেলা বৈশাখের কেনাকাটা। প্রতি বছরের মতো এবারও বাহারি ডিজাইন আর নতুনত্ব এসেছে টাঙ্গাইলের তাঁতের শাড়িতে। আর সেই শাড়ি কিনতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এসে পছন্দ মতো শাড়ি কিনে নিয়ে যাচ্ছেন টাঙ্গাইলের তাঁতপল্লীর শোরুমগুলো থেকে। প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ঐতিহ্য আর আভিজাত্যের আরেক নাম টাঙ্গাইল শাড়ি। শত বছরের ইতিহাস বুকে নিয়ে আজও আপন স্বকীয়তায় টিকে আছে এই তাঁতশিল্প। ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা ছুটে আসছেন টাঙ্গাইলের পাথরাইল, করটিয়া ও কালীহাতির তাঁতপল্লীতে। কারিগরের নিপুণ হাতের সুতোয় ফুটে উঠছে নকশা আর রঙের মায়াজাল। জামদানি হাতে বুটা উন্নত কাপড় আমাদের এই ফ্যাক্টরিতে তৈরি হয়। ডিজাইন আছে, এনে ঢাকায় জামদানি আছে, গুটি কাপড় আছে হাতে। ভেজিটেবল ডাইং, হাফ সিল্ক, সফট সিল্ক, মুসলিন জামদানি, তসর, কাতান, বাহারি সব শাড়িতে সাজানো শোরুমগুলো যেন ঐতিহ্যের প্রদর্শনী। ঐতিহ্যের সাথে আধুনিকতার সংমিশ্রণে বদলেছে ডিজাইন, বেড়েছে বৈচিত্র্য। টাঙ্গাইল শাড়ি দেশের গর্ব, তাই দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বাড়লে এই শিল্প আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। দেশের মানুষ যদি দেশের উৎপাদিত দ্রব্য ব্যবহার করে তাহলে আমাদের এই শিল্পটা কিছুটা হলেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
শিল্প বাঁচবে, শিল্পী বাঁচবে, দেশের অর্থনীতি বাঁচবে। আমরা যা বিক্রি করছি ভালো বিক্রি করছি, প্রোডাকশন যা ছিল সব প্রোডাকশনের মাল সবই বিক্রি হয়ে গেছে আমাদের। এখন বৈশাখের জন্য আমরা কিছু প্রস্তুতি নিতেছি। জিআই স্বীকৃতি ও দীর্ঘ ঐতিহ্যকে সঙ্গে নিয়ে টাঙ্গাইল শাড়ি আজও বাঙালির উৎসবের অনিবার্য অনুষঙ্গ। সময় বদলায়, ট্রেন্ড বদলায়, তবুও টিকে থাকে ঐতিহ্য, আর সেই ঐতিহ্যের নাম টাঙ্গাইল শাড়ি। শবনম অবনী, মাই টিভি। এবার অমর একুশে বইমেলা প্রসঙ্গ। মাহে রমজানে চলছে অমর একুশে বইমেলা। মঙ্গলবার মেলার ষষ্ঠ দিনে ভিড় ভাট্টা কম থাকলেও ক্রেতা ও পাঠকদের উপস্থিতি ছিল বেশ। বিশেষ করে সন্ধ্যার পর থেকেই পাঠকদের আনাগোনা বাড়তে শুরু করে। বইমেলার সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া হক মৌয়ের প্রতিবেদনে। নতুন বইয়ের ঘ্রাণে মুখরিত অমর একুশে বইমেলার প্রাঙ্গণ। বিকেল থেকে বেশ ফাঁকা থাকলেও ইফতারের পর বাড়ে পাঠকদের ভিড়। এদিকে মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসবের জন্য সন্ধ্যার পর থেকে হিন্দু সম্প্রদায়ের পাঠক ক্রেতাদের আনাগোনা বইমেলা প্রাঙ্গণে বেশ বেশি দেখা যায়। অন্যবারের থেকে এবার বিক্রি কম হলেও প্রকৃত বইপ্রেমী পাঠকরা ঠিকই তার পছন্দের বই কিনতে এই বইমেলায় আসেন। খুবই আমরা এক্সাইটেড। এই রমজানের ভিতরে এত ক্লান্ত থেকে তারপরে বইমেলায় এসেছি। হ্যাঁ, ইফতার তৈরি আছে, রাতের খাবার তৈরি আছে, সেহরি আছে, এই সব কিছু মিলে দেখা যাচ্ছে এবার বইমেলাটায় মানে আমরা যারা লেখিকা আছেন, যারা পাবলিশাররা আছেন, তাদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েই যাচ্ছে। সে একটা বই কিনেছিও, হচ্ছে হুমায়ুন আহমেদের নীলাবতী বইটা। আমার লেখাটা পরে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ে পাঠকের একটা আগ্রহ তৈরি হয় এবং তারা আমার বই খুঁজেই এখানে আসে। বইমেলায় অনেক ভিড় দেখা যায়। আমি সরজমিনে না এসে থাকলেও আমি টেলিভিশনে দেখি, কিন্তু প্রচুর ভিড়। যেহেতু বইমেলা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতির একটা মূল অংশ, সেহেতু বইমেলা আমরা চাই হোক। নতুন সরকারের পক্ষ থেকে স্টল ফি মওকুফ করার জন্য লোকসানের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে বলে জানান বিক্রেতারা। এখানে লেখক, পাঠক এবং প্রকাশকদের মধ্যে একটা মেলবন্ধন হয়। এখানে শিশু কিশোররা আসে, তাদের মধ্যে সাহিত্যবোধ চেতনা তৈরি হয়। এই যে আমরা যে বাংলাদেশি, আমরা যে বাঙালি, আমাদের যে হাজার বছরের ঐতিহ্য, এটা অমর একুশে গ্রন্থমেলার মাধ্যমে এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা বার্তা যায়। বইমেলাটা তো রোজার মাসে হওয়াতে আসলে আমরা প্রকাশকরা অনেক ধরনের বিড়ম্বনায় পড়ে গেছি। পাঠক সমাগম নেই বললেই চলে। তারপরও দেখছি ছুটির দিনগুলোতেও মোটামুটি পাঠক সমাগম হচ্ছে। বইমেলা চলবে আগামী 15ই মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা চলে। এছাড়া শুক্র ও শনিবার সকাল 11টায় খুলে যায় বইমেলার দরজা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। এবার গ্রাম বাংলার খবর। দলমত নির্বিশেষে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করতে চান বলে মন্তব্য করেছেন দিনাজপুর 5 আসনের সংসদ সদস্য AZM রেজাউনুল হক। মঙ্গলবার মোমিনপুর ইউনিয়নবাসীর উদ্যোগে যশায় উচ্চ বিদ্যালয় মাঠ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুখলেসুর রহমান, ওহিদুল হক, জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পুষ্পধাম রিসোর্টে শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামাতের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও প্রচার মিডিয়া বিভাগীয় সম্পাদক অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম মাহমুদুল্লাহ সহ নেতাকর্মী ও সাংবাদিকরা।
চাঁদপুরের মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়নে পরকীয়ার জেরে বৃদ্ধা পারুল বেগমকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার সঙ্গে জড়িত পুত্রবধূ হালিমা আক্তার ও তার প্রতিবেশী প্রেমিক আশরাফুল ইসলাম মিঠুর ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার পশ্চিম হাঁপানিয়া গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে কয়েকশো নারী পুরুষ উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে খুনিদের ফাঁসির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। অকৃত কাজ করছে, আমার যেটি দেখছে তার জন্য আমার যেটিকে হত্যা করছে। আমরা তার খুনের বিচার চাই, সুষ্ঠু। আমার মারে যেমনে মারছে ওর ফাঁসি চাই, সরকারের কাছে ওর ফাঁসি চাই। দুঃখিত এবং আমরা আন্তরিকভাবে মর্মাহত। আমরা কখনোই আশা করিনি যে আমাদের গ্রামে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা।